দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সে সকল তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরণে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় রমজানে ডায়াবেটিস রোগে করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার এম.এ. মান্নান, ডায়াবেটিস মেডিসিন ও হরমোন রোগ বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। জি, আপনাকেও ধন্যবাদ এবং আজকের সমস্ত আয়োজক এবং যমুনা টিভির সব কর্মচারী কর্মকর্তা সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। স্যার, আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলবো। এমনিতে ডায়াবেটিস নিয়ে কিন্তু আমরা আরো অনেকবারই আলোচনা করেছি, তবে এখন স্পেশালি আজকে রমজান নিয়ে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করতে চাই। কেননা রমজান আসার আগে যে ডায়াবেটিক পেশেন্টরা আছেন তারা কিন্তু একটু চিন্তিত থাকেন যে আসলে ডায়াবেটিস যারা আক্রান্ত আছেন তারা রোজা রাখতে পারবেন কিনা, বা রাখলে সুস্থ থাকবেন কিনা, বা সুস্থ থাকতে আসলে কি করণীয়, এই সকল বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। প্রথমে একটু শুরু করতে চাই স্যার, ডায়াবেটিক রোগীদের তো আমরা জানি বিশেষ করে টাইপ 1 টাইপ 2 দুটার ক্ষেত্রে কিছু মেডিসিন, স্পেসিফিকলি কিছু মেডিসিন খেতে হয়। তো একটু টাইপ 2 নিয়ে শুনতে চাই। যারা হচ্ছে ডায়াবেটিক রোগীরা নিয়মিত মেডিসিন নিয়ে থাকেন প্রতিদিনই, কেউ হয়তো সকালে 2 বেলা নিচ্ছেন, কেউ টিডি ডোজে নিচ্ছেন, কেউ বিডি ডোজে নিচ্ছেন, তো সেই সকল মেডিসিনগুলো আসলে কিভাবে তারা নিবে? জি জি, খুব এটা একটা মানে জরুরি কথা যে সমস্ত ডায়াবেটিস, রমাদান, এটা একটা এই সময়ে মানুষের এটা খুব সেন্সিটিভ, বিশেষ করে মুসলমানদের একটা সেন্সিটিভ ব্যাপার। এই ডায়াবেটিসে থাকবে কিনা, তারা অবশ্যই থাকতে চায়। আমি বলি যে পৃথিবীতে এখন প্রায় মোর দেন 12 করোড়, 12 কোটিরও লোক বেশি রোজা থাকে। এবং আমাদের দেশে প্রায় 1 কোটি 30 লক্ষ লোক মানে রোজা রাখে। তো এখন হলো কি, আমাদের সবাই প্রায় রোজা রাখতেই পারে নিয়ম অনুযায়ী। তাদের যদি ওনাদের যদি ঠিকভাবে ডায়াবেটিস কন্ট্রোল থাকে, তারপরে খাওয়া, ঘুম, এটা সব কিছু ঠিক থাকে, তাহলে তারা রোজা রাখতেই পারে। সবচেয়ে আমার এটা ডায়াবেটিস তো বিরাট বড় চ্যাপ্টার। আমি শুধু বলবো যে ডায়াবেটিসের খাওয়া, তার ডায়াবেটিসের নিদ্রা, এই পরিবর্তনটা কি আসে। আমরা সাধারণভাবে দিনে 3, 4 বা 5 বার পর্যন্ত খাই, কিন্তু ডায়াবেটিস আসলে খাওয়াটা কন্ট্রোল করে খেতে হয়। শুধু ইফতারি পরে কিছু খায়, তারপরে সেহরির সময় খায়। আর কিন্তু আগে তো অনেকবার খেত, সেই জন্য খাওয়াটারও পরিবর্তন আছে, কতটুকু খেতে হবে এটারও একটা নিয়ম আছে। আর খাওয়া আর ওষুধের ব্যাপারেও একটু খুব সচেতন হতে হবে। ওষুধ তো আগে যেটা 3 বেলা নিত, এখন তো তাকে 2 বেলা নিতে হচ্ছে। যারা বেশিরভাগ কিছু কিছু ওষুধ আছে, যেমন ইনসুলিন আছে, ইনসুলিন তাকে যদি 3 বেলা নিত, তাকে 2 বেলা নিতে হচ্ছে। এবং সকালে যে ইনসুলিনটা নিত, মনে করেন একজন 10 ইউনিট বা 20 ইউনিট নেয়, সেটা আমরা সাধারণত ইফতারিতে দিই। আর যে রাত্রে যেটা নিত সেটা আমরা সেহরির সময় দেই। কিন্তু সেহরির সময় এক এক করে প্রশ্নে আসবো স্যার। আমি একটু, আপনি একটা কথা বলছিলেন যে আসলে ডায়াবেটিস রোগীদের মধ্যে কারা রোজা রাখতে পারবেন, কারা রাখতে পারবেন না, এই বিষয়ে কিন্তু একটা ব্যাপার আছে। ওটার বিষয়ে একটা কথা বলি আমি, যে জিনিসটা হলো কি, ডায়াবেটিস রোগীর কি কি পরিবর্তন আসে যদি ডায়াবেটিস রোজাদার রোগী কি কি পরিবর্তন আসতে পারে। তাদের হলো কি, দেখা যায় যে তারা সারা দিন রোজা রাখতেছে, ডিহাইড্রেশন হয়, পানির স্বল্পতা হয়ে যায়। তারপরে হয় কি, তাদের যে টাইপ, যাদের গ্লুকোজ উঠানামা করতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এবং সুগার বেড়েও যেতে পারে। যেমন ইফতারিতে অনেক কিছু খাওয়া পড়ে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে আমাদের মানে পানির স্বল্পতা, তারপরে সুগার শর্ট হয়ে যাওয়া, তারপরে সুগার বেড়ে যাওয়া, তারপরে হয় কি, যখন পানির স্বল্পতা হয় তখন আবার হয় কি, রক্তের ঘনত্ব বেড়ে যায়, স্ট্রোক করার চান্স থাকে। সেই জন্য আমাদের সব কিছু মিলেই একটা সুন্দরভাবে ডিকে হয়, এই সমস্ত জিনিস এগুলো হয়। ডায়াবেটিস কিটোসিডোসিস বলা হয়, এটা একটা সিরিয়াস জিনিস। এই জিনিসটা সবকিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে। স্যার, ডায়াবেটিসের তো একটা পরিমাপ আমরা করে থাকি, খালি পেটে একটা করি, ভরা পেটে একটা করি। তো খালি পেট এবং ভরা পেটের একটা ইভ্যালুয়েশন কিন্তু অনেক দিন যাবত বা 1 মাসের একটা ইভ্যালুয়েশন কিন্তু করা হয়। তাহলে কত থাকলে আসলে যে ডায়াবেটিক রোগীরা আছেন তাদেরকে আপনারা রোজা রাখার পরামর্শ দেন, বা কাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলেন? এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। যে জিনিসটা আমরা ডায়াবেটিস রোগীকে সাধারণত আমরা আগে থেকেই বলা হয় যে আপনি
1 মাস 2 মাস আগে থেকে আপনি প্র্যাকটিস করবেন, ট্রায়াল দিবেন যে আপনি একবার রোজা রাখেন, নফল রোজা রাখেন, তার প্র্যাকটিস হবে। আপনি তখন বোঝা যাবে যে আপনার কতটুকু ওষুধ লাগলো, কতটুকু আপনার হলো মানে ইনসুলিন বা ইয়া লাগলো, কি রকম লাগে, সমস্যা কি হয়। তাহলে ওটা প্র্যাকটিস করলে আপনার এইটা একটা প্র্যাকটিস করতে বলতে হয় ডায়াবেটিস রোগীকে। অবশ্যই তারা যেন রোগীর ডায়াবেটিস বা হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে এটার পরামর্শ নিয়ে সেই অনুযায়ী তারা রোজা রাখবে, সেই অনুযায়ী ওষুধ খাবে, সেই পরিমাণ তারা খাওয়া খাবে, প্র্যাকটিস করবে, মানে ব্যায়াম করবে। এটা সবকিছুরই একটা পরিবর্তন আছে এই রোজাতে উঠাচ্ছে। হ্যাঁ, অবশ্যই সবকিছু সময়, খাদ্য বা সবকিছুরই কিন্তু একটা পরিবর্তন আছে। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব সময় একটা বিরতি, তারপর আবার ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। কথা বলছি রমজানে ডায়াবেটিস নিয়ে করণীয়। স্যার, আমরা একটু আগে ওষুধ নিয়ে এবং সামগ্রিক একটা আলোচনা করছিলাম। একটু আমি জানতে চাচ্ছি, আমি শুনেছি ডায়াবেটিক রোগীদের জন্য রমজান একটা উপকারিতাও নিয়ে আসতে পারে, ব্যাপারটা সত্য কিনা? হ্যাঁ, এটা একটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ডায়াবেটিস রোগী যদি রোজা থাকে তার জন্য অনেক উপকার, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যেমন সে যদি সারাদিন রোজা রাখে, তার হলো প্রেশার কন্ট্রোল থাকে, ডায়াবেটিস কন্ট্রোল থাকে। যাদের স্থূলতা, যাদের ওয়েট গেইন হয়, ওয়েট বেশি থাকে, তাদের আবার ওয়েটটা নর্মাল ওয়েটে নেমে আসে। এইটা একটা খুবই উপকারী জিনিস। আরেকটা জিনিস, এটা আমার আরেকটা জাপানি এক বৈজ্ঞানিক, সেই বৈজ্ঞানিক তার রোজাতে সে একটা স্টাডি করে সে এক নোবেল পুরস্কার পাইছে। রোজাতে যে কি উপকার হয়, রোজা রেখে ডায়াবেটিস রোগী রোজা রেখে তার উপকারটা কি আসে, সেটা দেখে উনি একটা নোবেল পুরস্কার পাইছে। সেটা জিনিসটা কি, যখনই আমরা রোজা থাকি, ফাস্টিং থাকি, তখন হলে কি একটা অটোফেগি একটা আছে আমাদের বডিতে, সেল আছে, সেটা অ্যাক্টিভেটের বিষয়। এটা লাইসোজোমাল একটা ম্যাক্রোফেজের ভিতরে খেয়ে ফেলে। ওটা হয় কি, যে সমস্ত পদার্থ বা খারাপ দূষিত জিনিস বডিতে থাকে, এগুলা সে খেয়ে ফেলে। ইভেন এমন কি হয় কি, যে সমস্ত ক্যান্সার সেলগুলো সে খেয়ে ফেলে। কত বড় উপকার এই জিনিসটা। সেই জন্য আমাদের মানে ডায়াবেটিস রোগী হোক বা অন্য রোগী হোক, যদি রোজা থাকে, ফাস্টিং থাকে, এর অনেক উপকার। সকলের জন্য কিন্তু রোজা খুবই উপকার বয়ে নিয়ে আসে। স্যার, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে, যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে ইনসুলিন কিন্তু নিতে হয়। তো এই ক্ষেত্রে ইনসুলিন অথবা আরো কিছু ওষুধ আছে, যেমন মেটফরমিন অথবা সালফোনাল ইউরিয়া জাতীয় যে ওষুধগুলো রয়েছে, তো প্রত্যেকের ডোজ কি একই থাকবে, নাকি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে রমজানে এটা ডোজের কোনো তারতম্য আসবে? জি, খুব একটা ভালো প্রশ্ন। আমি তার আগে একটা জিনিস বলি যে কারা কারা মানে রিস্কের মধ্যে থাকে ডায়াবেটিস, যে রোজা রাখতে পারবো না। যেমন টাইপ 1 কথা বললেন, টাইপ 1টা হলো কি একটা মানে এমন একটা তার ইনসুলিন নির্ভর হলো এ রোগী। ইনসুলিন এদের ডায়াবেটিস উঠানামা করতে পারে। আর একটা বলা হয় ব্রিটেল ডায়াবেটিস। ব্রিটেল হলো যাদের ডায়াবেটিস দিনের বেলা 3-4 বার উঠানামা করে, এদের কিন্তু রোজা রাখাটা ঠিক না, এদের খুব রিস্কের, এটাকে হাই রিস্ক গ্রুপ বলা হয়। আর একটা যাদের মনে করেন যে প্রায় সময় হাইপোগ্লাইসেমিয়া হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে তার অজ্ঞান হয়ে যেতে পারে, অথবা যাদের কিডনি ডিজিজ আছে, ডায়ালাইসিস করতে হয়, তাদেরও কিন্তু মানে রোজা রাখাটা খুব রিস্কের ব্যাপার। এটা আমরা রোজা রাখতে ডিসকারেজ করি, বলে আপনার রোজা রাখার দরকার নেই। আর যাদের মনে করেন যে আছে, ওই ডায়াবেটিস ছাড়াও অন্যান্য রোগ আছে, হার্ট ডিজিজ আছে, অন্যান্য 3-4 বছরের ওষুধ খেতে হয়, তারপর হঠাৎ সুগার বেড়ে যায়, আবার দেখা যায় যে তার ডিহাইড্রেশন হচ্ছে, অনেক সময় সে অজ্ঞান হয়ে যাচ্ছে। এই সমস্ত রুগীর অনেক সময় কতগুলো রুগী আছে যারা হঠাৎ অজ্ঞান হয়ে যায়, মির্গি রুগী বা অন্যান্য রুগী, এদের আমরা সাধারণত ডিসকারেজ করি যে আপনারা রোজা রাখার কোনো দরকার নেই। মিডিয়াম রিস্ক কিছু আছে, যেমন তাদের মাঝে মাঝে হঠাৎ হাইপোগ্লাইসেমিয়া হলো, অথবা ট্যাবলেট দিয়ে কন্ট্রোল হচ্ছে না, ইনসুলিন 3-4 বার করে নেয় তাদের। আর লো রিস্ক একটা আছে, যাদের মনে করেন যে তারা সাধারণত মানে ডায়েট দিয়ে তাদের কন্ট্রোল হতো, তারা রোজা রাখতে পারবে ইজিলি। বেশিরভাগই আমরা বলি যে যদি কন্ট্রোল করে রাখে ডাক্তারের পরামর্শে, বেশিরভাগ রোগী রমজানে রোজা রাখতে পারে, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। স্যার, যে প্রশ্নটা করেছিলাম যে ইনসুলিন ডোজ এবং যে ওষুধগুলো খাচ্ছে, সেখানে কোনো ডোজের কোনো তারতম্য আপনারা করে থাকেন? জি, এটা একটা জরুরি জানা সবারই, যে আমাদের ইনসুলিন বা যে কোনো ওষুধই হোক,
আমাদের সেটা ডোজটা ঠিক করে দিতে হয়। কারণ যদি ইনসুলিন একটা উদাহরণস্বরূপ বলা হয় যে একটা ইনসুলিন একটা লোকের সকালবেলা 30, রাত্রে হলো 20 পাইতো সাপোজ, কিন্তু সেখানে সে সকালেরটা দিবে সন্ধ্যা ইফতারের আগ মুহূর্তে। ইফতারের আগ মুহূর্তে দেওয়ার মানে ইফতারের আগ মুহূর্তে ইনসুলিন মানে দেওয়ার কিন্তু কোনো রোজা নষ্ট হবে। আর একটা জিনিস বলি মাঝখানে, যে রোজা কখনোই নষ্ট হবে না যদি আমি রোজা থেকে ওই পরীক্ষা করি, রোজার ডায়াবেটিস পরীক্ষাটা করি। ডায়াবেটিস কখনো নষ্ট হবে না, ডায়াবেটিস ভাঙবেও না। আর ইভেন যদি জরুরি ভিত্তিতে যদি ইনসুলিন নেই, রোজা ভাঙবে। এটা আমাদের আলেম ওলামায়ে সমস্ত পৃথিবীর সমস্ত যারা মানে মুফতি, এরা ইসলামিক চিন্তাবিদ, তারা এরা করে দেখেছেন যে এই পরীক্ষা করলে ডায়াবেটিস রেখে মানে রোজা রেখে পরীক্ষা করলে কোনো রোজা নষ্ট হবে না। এটা একটা সুবিধা। সেই জন্য আমরা বলি যে যখন 30 নিল, 30-এর জায়গায় 30 ইফতারি, হয়তো আমাদের সেন্সিটিভ মুসলমান তারা করলে যে আপনি পানি মুখে দিয়ে রোজাটা ভেঙে 30 নিয়ে তারপরে আপনি ইফতারিটা করেন। ইফতারি করে তারপরে আপনি দেখবেন ওই 30-এ নিবে ওই সন্ধ্যার সময়, কিন্তু রাত্রে যে 20 নিত ওইটা করবে কি অনেক একটু কম করে নেবে, আমরা 20% কম করে দিই। যেমন যে চিকিৎসকের আন্ডারনে আছে, ওটার কারণ আছে, সে তো ওই সেহরির সময় খেয়ে সারাদিন তো তার না খাওয়া, হাইপো হওয়ার চান্স থাকে। আর কখন কখন পরীক্ষা করবে এটা বলে দেই যে ইফতারির আগ মুহূর্তে একটা পরীক্ষা করা হয় ইনসুলিন দিয়ে বা ওষুধ খেয়ে ইফতারি করে, মানে 2 ঘন্টা পরে একটা পরীক্ষা করা হয়। আর একটা পরীক্ষা করার নিয়ে হলো সেহরির আগে একবার, সেহরির 2 ঘন্টা পরে একবার। আচ্ছা স্যার, সেহরি নিয়ে এবং ইফতার নিয়ে ডায়াবেটিক রোগীদের যে সেহরি ইফতারটা আসলে কেমন হবে এই বিষয়ে আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে, তবে সময় হচ্ছে একটি বিরতি, তারপর আবারও আসছি। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির, আবারও আসছি। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডক্টর অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। কথা বলছি আমরা রমজানের ডায়াবেটিস রোগীদের করণীয় নিয়ে। স্যার, আপনি এতক্ষণ আমাদেরকে ইনসুলিনের ডোজ নিয়ে জানালেন যে আসলে ইনসুলিনের ডোজগুলো কিভাবে আমরা এই সময়টাতে রমজানে বিভাজন করে নিব, কখন কিভাবে ডোজ কমাতে বা বাড়াতে হবে, ওই রকমই হবে। আচ্ছা, ট্যাবলেটের ডোজের কথা থেকে মনে পড়লো স্যার, আরেক গ্রুপের যে মেডিসিন আছে সালফোনাইল ইউরিয়া, এটা খেলে অনেকের নাকি ডিহাইড্রেশন হতে পারে। আমরা এই ধরনের মানে সালফোনাইল লং অ্যাক্টিং আর বেশি অবশ্যই এই সাধারণত আমরা ইউজ করি না। যদি দরকার হয় তাদের নর্মাল ডায়াবেটিস তাদের জন্য ইউজ করি। সাধারণত অন্য গ্রুপের এখন অনেক নতুন নতুন ওষুধ আছে, এগুলাতে আমরা ব্যবহার করি যাতে তার হাইপোগ্লাইসেমিয়া আমরা সবচেয়ে বেশি ভয় করি। আর কারণ হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে তার হলো অনেক সময় অজ্ঞান হয়ে রোগী মারা যেতে পারে। দর্শকদের জন্য আমি একটু সহজ করে বলে দেই, হাইপোগ্লাইসেমিয়া অর্থ হচ্ছে রক্তে যদি গ্লুকোজের মাত্রাটা কমে যায় সেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলছি। সেই ক্ষেত্রে স্যার যদি হয়েই যায় হাইপোগ্লাইসেমিয়া, তখন তাৎক্ষণিক সমাধানটা কি হবে? সঙ্গে সঙ্গে সে রোজা ভেঙে ফেলবে এবং মানে আশেপাশে যা হাতের কাছে যা সবচেয়ে গ্লুকোজ খাওয়া ভালো। আমরা সাধারণত বলি যে 15 গ্রাম গ্লুকোজ পানিতে 1 গ্লাস পানিতে গুলে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। আর যদি ওটা না পাওয়া যায়, গুড় আছে, চিনি আছে, বিস্কিট আছে, জুস আছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। কারণ হচ্ছে এটা খুব ডেঞ্জারাস, ব্রেনকে মানে পাজল করে দেয়। আর একটা জিনিস হলো কি, রোজাদার একজন ডায়াবেটিস রোজাদার তার অনেক সময় জীবন চলার পথে অনেক সময় হতেই পারে, তার ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে, সিভিয়ার জ্বর হতে পারে, ইনফেকশন হতে পারে, ইউটিআই বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। তার অবশ্যই রোজা ভাঙা উচিত। আমি দেখছি আমার জীবনে অনেক রোগী এরকম জোর করে তারা রেখে তারা অজ্ঞান হয়ে মারা যায়। আচ্ছা, এই ধরনের করাটা উচিত না। দেখা যাবে যদি ডায়রিয়া হচ্ছে, সে বলছে যে আমার তো আর মাত্র 2 ঘন্টা আছে, আমি রোজা ভাঙবো না, সেন্সিটিভ খুব, কিন্তু অবশ্যই ভাঙতে হবে, না হলে সে সারা জীবনের জন্য তার জীবন মৃত্যুর একটা ঝুঁকি থেকে যায়। ডায়াবেটিক রোগীদের পাশাপাশি আরো কিছু কোমরবিড ডিজিজ কিন্তু থাকে, পাশাপাশি হাই প্রেসার থাকে, হার্টের ডিজিজ থাকে। তাদের ক্ষেত্রে তারা যে ওষুধগুলো খেয়ে থাকেন, হার্টের রোগীরা যেমন ইকোস্প্রিন জাতীয় ওষুধগুলো খাচ্ছেন, এটা আমরা সাধারণত ডায়াবেটিস রোগী যে সমস্ত হার্টের রোগী, তারপর কিডনির রোগী, তারপরে থাইরয়েডের আছে, সমস্ত ওষুধ তার সেইভাবে খাওয়ার ওই নির্দেশনা দেওয়া আছে, সব খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর তাদের জন্য আমরা সাধারণত আরও বলি যে ডায়াবেটিস ডায়াবেটিস তো একটা হলো হার্ট ডিজিজ, তো ডায়াবেটিস একটা কিডনি ডিজিজ, ডায়াবেটিস হলো নীরব ঘাতক রোগ।
এটা সবসময় এটাকে সবসময় গুরুত্ব দিতে হবে। একটা ডায়াবেটিসকে মানুষ গুরুত্ব দেয় না কেন? কারণ হচ্ছে এটা তৎক্ষণাৎ মানুষের ক্ষতি করে না, ভিতরে ভিতরে ক্ষতি করতে চোখ ক্যাটারাক্ট হয়, চোখে সানি পড়ে, হার্টে কোলেস্ট্রল জমে হার্ট অ্যাটাক করে, কিডনি নষ্ট করে দেয়, কিন্তু পরে নিয়ে এটা ইয়া হয়, এটা পরে ধরতে পারে। এটা খুবই গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি বলি, 100 বার করে বলি যে এটা গুরুত্ব দিবেন, ভিতরে যা আছে তা বের করে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। স্যার খুব সুন্দর করে বিস্তারিতভাবে বললেন। স্যার এবার একটু জানতে চাচ্ছি, প্রেগন্যান্ট ওমেন যারা আছেন, যারা হচ্ছে গর্ভবতী রয়েছেন, তারাও কিন্তু রোজা রাখছেন এবং তাদের মধ্যে কিন্তু এই সময় একটা ডায়াবেটিসের প্রবণতা থাকে। আমরা জানি প্রেগন্যান্সির সময় অনেকেরই কিন্তু ডায়াবেটিক, গেস্টেশনাল ডায়াবেটিস হয় কি, ওই যখনই মেয়ে মায়েরা আমার প্রেগনেন্ট হলো, বাচ্চা কনসিভ করলো, তখন হয় কি প্লেসেন্টার থেকে একটা হরমোন তৈরি হয়, প্লেসেন্টাল ল্যাকটোজেন। এটা হলো কি ইনসুলিনকে কাজ করতে দেয় না, যার ফলে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি বেড়ে যায়। এবং ডায়াবেটিসে সেই জন্য আমরা ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম 3 মাস আমরা সাধারণত বলি যে আপনি রোজা না রাখাই ভালো, পরে যদি খুব জোরাজুরি করে রাখতে পারবেন, কিন্তু ভালো ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। সুন্দরভাবে ডায়াবেটিস কন্ট্রোল, খাওয়াটা পরিমাণের মতে, কোনো খাবার মিস করা যাবে না, কোনো খাবার বেশি খাওয়া যাবে না, স্বাভাবিক পরিমাণ হেলদি খাবার খেতে হবে। তার কারণে এখানে ব্যাপার আছে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, বাচ্চার গ্রোথ, বাচ্চার সেই জন্য খেতে হবে। জি স্যার, প্রেগন্যান্ট ওমেনদের ক্ষেত্রে হচ্ছে যদি ডায়াবেটিকের পরিমাণটা বেড়ে যায়, মাত্রাধিক যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আসলে তারা কোন ওষুধ দিবেন, কোনটা তাদের জন্য সেফ? সবচেয়ে ডায়াবেটিস রোগীর যদি রোজাতে বা যে কোনো সময়ে প্রেগনেন্ট হলেই আমরা সাধারণত ইনসুলিন ইজ দ্য ট্রিটমেন্ট, একমাত্র চিকিৎসায় আমরা ইনসুলিন দিয়ে দিই। ইনসুলিন দিলে সুন্দরভাবে ডায়াবেটিসটা কন্ট্রোল হয় এবং অ্যাকর্ডিং টু দ্য ব্লাড সুগার লেভেল অনুযায়ী আমরা সুন্দরভাবে তার ডোজটা ঠিক করে দিই। আচ্ছা স্যার, তবে এই ধারণা থেকে যদি ইনসুলিন একবার নেওয়া শুরু করেন, তাহলে সবসময় তার ইনসুলিন নিতে হবে। তবে জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে আসলে কি তাই হয়? মানে প্রেগন্যান্ট ওমেনরা যখন হচ্ছে ইনসুলিন নেওয়া শুরু করেন, অনেকের ধারণা যে আমার বাচ্চা আসছে এই জন্য ডায়াবেটিস হচ্ছে, হয়তো ভালো হয়ে যাবে। প্রায় দেখা যায় যে একটা স্টাডিতে গবেষণায় দেখা গেছে যে 80% পারসিস্ট করে হলো ডায়াবেটিস অনুযায়ী, আবার তাদের ডায়াবেটিস থেকেই যায়, আর 20% হয়তো দেখা যায় যে ভালো হয়ে গেল, কিন্তু তার পরবর্তীতে যেন তার ওজন ঠিক রাখে, ডায়েটিং করে, হেলদি খাবার খায়, চলাফেরা ব্যায়াম করে, ওয়েট রিডাকশন করে, এগুলো করলে তার হয়তো দেখা যাবে যে মানে ওই ডায়াবেটিসটা আর আসতেছে না, কিন্তু আসতেছে না। আমরা সাধারণত এমনি আরবিট্রারি একটা হিসাব করি যে মানে 3 ভাগ 3 ভাগ 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ হলো ভালো হয়ে যায়, 3 ভাগের 1 ভাগ ওই অবস্থায় থেকে যায়, আর 3 ভাগ অবস্থায় ডায়াবেটিস পুরোপুরি ডায়াবেটিস হয়ে যায়। আচ্ছা, এটা আসলে নির্ভর করছে তাদের লাইফস্টাইলটা মেইনটেইন করছেন, তাদের ডায়েটটা কিভাবে মেইনটেইন করছে, এই সকল বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে। স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য এবং ডক্টরস অন কলে আপনার উপস্থিতির জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং সকল দর্শকের ধন্যবাদ। দর্শক শুনছিলেন, এই ছিল আজকের যমুনা টেলিভিশনের ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের আয়োজন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।